আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল 7 নাম্বার লেকচার। তো আমরা গত লেকচারে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের তিতুমিরের ঘটনা, তিতুমিরের ইতিহাস ছিল। তো গত ক্লাসে আমরা তিতুমিরের যে আন্দোলন ছিল, সামাজিক ও রাজনৈতিক সংস্কার আন্দোলন, সেটার 3টা পয়েন্ট পড়ছিলাম। আজকে আমরা 4 থেকে পড়া শুরু করতেছি। তো এখানে বলতেছে যে বারাসাত বিদ্রোহ, এটা বিদ্রোহের নাম। জমিদার ও নীলকর বণিকরা তিতুমিরকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেন। অর্থাৎ আমাদের যে জমিদার ছিল, নীলকর বণিক ছিল এই তিতুমিরের আমলে, সেই আমলের কথা। থ্যাংক ইউ অর্পিতা রানী, জয়েন করছো, খুশি হলাম। অর্পিতা, এটা আমাকে জানাও ক্লিয়ার দেখতেছো কিনা, শুনতেছো কিনা? জি স্যার। আচ্ছা, ফারিয়ার খবর আছে কি? ফারিয়া কি ক্লাসে আসতে পারবে? ও তো বলছিল দাওয়াতে ছিল। ওর সাথে কি যোগাযোগ আছে তোমার? এসএমএস দিও তো ওকে যদি পারো, খবর নিয়ে। আচ্ছা, এবার দেখো, মাত্র শুরু করলাম ক্লাস। তো বলতেছিল যে আমাদের ওই তিতুমিরের সময়কার যখন জমিদার ছিল তার এলাকায় এবং নীলকর ছিল, নীল চাষ করতে বাধ্য করার যে বণিক, তারা তিতুমিরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। কারণ কি, তিতুমির কিন্তু তাদের বিরুদ্ধেই কাজ করতেছে, আন্দোলন গড়ে তোলার জন্য কৃষকদেরকে উৎসাহিত করতেছিল। এই জন্য তিতুমিরের কাছে তারা একবারে কি হয়েছিল, শত্রু হয়ে গিয়েছিল, বা তাদের কাছে তিতুমির শত্রু হয়ে গিয়েছিল। জন্য তিতুমিরকে একেবারে মেরে ফেলার জন্যই ষড়যন্ত্র শুরু করে। তাকে পরাস্ত করতে না পেরে ইংরেজ সরকারের কাছে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দেন। এই যে নীলকর আর জমিদার, তারা কিন্তু তিতুমিরের পিছনে লেগে পড়ছিল। তো পিছনে লাগার পরেও দেখা যাচ্ছে যে তিতুমিরকে তারা কি করতে পারতেছে না, থামাইতে পারতেছে না, বা তিতুমিরকে তারা বাধা দিতে পারতেছে না। তিতুমির তার কাজ করাচ্ছে, তো তারা আর কি ব্যর্থ হয়েছে। তা তারা পরাস্ত করতে না পারে, মানে তিতুমিরকে পরাস্ত করতে না পেরে, পরাজিত করতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় ব্রিটিশ সরকারের কাছে। দেশদ্রোহিতা বা দেশের বিরুদ্ধে একটা ভুল একটা ভুল একটা অভিযোগ দায় করে। এই হচ্ছে তখনকার জমিদার নীলকরদের অবস্থা। তারা এরকম ষড়যন্ত্র শুরু করে তিতুমিরের বিরুদ্ধে। এটা আমাকে জানাও ক্লাসে বাকিরা যারা আসো তোমরা বুঝতে পারলা কিনা। নিপা জয়েন করছো, থ্যাংক ইউ। নিপা দেখতেছে, শুনতেছো? আচ্ছা, জি স্যার, শুনতেছি। ওকে, থ্যাংক ইউ। তো এবার দেখো, খেয়াল করি। তো এবার বলতেছে যে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারেরও বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। মানে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সে পদক্ষেপ গ্রহণ করছে। শক্তি সঞ্চয় করে 1825 সালের 24 পরগনা, নদিয়া ও ফরিদপুরের কিছু কিছু অংশ নিয়ে একটি কার্যত স্বাধীন এলাকা গঠন করে ব্রিটিশ বিরোধী সরকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। স্কটিশ রাজনীতিবিদ এবং বিচারক উইলিয়াম হান্টারের মতে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় 83,000 কৃষক সেনাকে নিয়ে তিতুমির ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বলেন আজ থেকে তিনি এদেশের নবাব। তো এই লাইনটার অর্থ বোঝাচ্ছি, একটু ওয়েট করো। তো এখন আমাদের বলতেছি এই জায়গার মধ্যে খেয়াল রেখো যে আমাদের একটা রাজনীতিবিদ ছিল, বিচারক ছিল আর কি, তার মতে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় 83,000 কৃষক সেনাকে নিয়ে তিতুমির ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, বলেন যে আজ থেকে তিনি দেশের নবাব। মানে কি, এই তিতুমির এই 83,000 কৃষকদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং বলেন তিতুমির যে আমি এদেশের নবাব, মানে কি এদেশের আধিপত্য আমার, যাতে করে ব্রিটিশরা খেপে যায়। তোমরা কি কথা বুঝতে পারছো? ব্রিটিশরা যাতে খেপে যায় এবং কি যুদ্ধ করতে আগ্রহী হয়, যে কেন কথা বলবে। ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষ শাসন করছিল, কিন্তু তিতুমির বলছে না, এদেশের নবাব আমি, এদেশে আমার কথা মতো চলবে। মানে তিতুমির একেবারে যখন যা বলে তাই করে, মানে একেবারে কর্মঠ, শক্তিশালী, যখন যা বলবে তেজপাতা করে ফেলবে, সব ভেঙে চলে ছাড়খাড় করে ফেলবে। এরকম একটা মানে আত্মঘাতী মানুষ ছিল সে, দুঃসাহসী মানুষ ছিল। তো এটা আমাকে জানাও যে এই লাইনটা বুঝতে পারলা কিনা যতটুকু আলোচনা করলাম। আচ্ছা, এরপরে দেশের সকল প্রজাই স্বাধীন এবং তারাই এদেশের জমির মালিক।
আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মানি না, এইগুলো সব তিতুমির বলতেছে। তিতুমিরের এই বিদ্রোহ বাংলার ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এই যে বারাসাত বিদ্রোহটা কি ছিল, যে তিতুমির যে আন্দোলন করছে, কাদের বিরুদ্ধে আন্দোলন করছে? এই ব্রিটিশদের বিরুদ্ধে, যাতে ব্রিটিশরা এই দেশের মধ্যে রাজত্ব করতে না পারে। তো এই তিতুমির আন্দোলনের জন্যই এই আন্দোলনকে বা বিদ্রোহকে বলা হচ্ছে বারাসাত বিদ্রোহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এটি ছিল প্রথম বিদ্রোহ। এটা মনে রাখবা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ছিল ভারতবর্ষের এই তিতুমিরের বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। এই বিদ্রোহের সংবাদে বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার বিরাট এক পুলিশ বাহিনী নিয়ে তিতুমিরের সঙ্গে সংঘর্ষে অবতীর্ণ হন। এই সংঘর্ষে ইংরেজ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। অর্থাৎ আমাদের এই বারাসাতের যে ম্যাজিস্ট্রেট ছিল, বারাসাত একটা অংশ আর কি, প্রদেশ। তো বারাসাতের যে ম্যাজিস্ট্রেট ছিল, তো সেই ম্যাজিস্ট্রেট আলেকজান্দ্রিয়া বিরাট একটা পুলিশ বাহিনী তিতুমিরের সঙ্গে যুদ্ধ শুরু করেন। তো এই যুদ্ধে ওই ইংরেজ বাহিনী পরাজিত হন। এই হচ্ছে মোটামুটি এতটুকুর ব্যাখ্যা। তো একটু আমাকে জানাও যে শুরু থেকে যতটুকু বললাম এখান থেকে এতটুকু বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপর 5 নাম্বারে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা পড়ছি ছোট্টবেলায়, বাঁশের কেল্লা নির্মাণ। বারাসাতের বিদ্রোহের পর ইংরেজদের সাথে অরিচে ভয়াবহ যুদ্ধ অনিবার্য, তিতুমিরের এটা বুঝতে পারেন। অর্থাৎ বারাসাতের বিদ্রোহ করার পর ইংরেজদের সাথে সরাসরি যুদ্ধ করার একটা মুহূর্ত চলে আসে, সেটা তিতুমির বুঝতে পারেন। তাই তিনি সিদ্ধান্ত নেন শক্তিশালী ব্রিটিশ বাহিনীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য নারিকেল বাড়িয়ায় গ্রামে একটি দুর্গ নির্মাণ করবেন। আর সেই সিদ্ধান্তের ফলে হলো ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের বিখ্যাত সেই বাঁশের কেল্লা, যা তিতুমির 1831 সালে নির্মাণ করেন। মনে রাখবা, তিতুমিরের যে বাঁশের কেল্লা নির্মাণ করেন, যে কেল্লার মাধ্যমে তিনি যুদ্ধ অংশগ্রহণ করেন, সেটা কত সালে ছিল? 1831 সালে ছিল। এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ বা কয়ার জন্য। ভারতীয় সাহিত্যিক বিরাহী লাল সরকার তার তিতুমির গ্রন্থে ওই বাঁশের কেল্লার নিম্নোক্ত বর্ণনা করেছেন, যে ওই বাঁশের কেল্লায় কি আছে সে বিষয়টা বলতেছে। এই কেল্লার কৌশল কায়দা তিতুমিরের বুদ্ধি ও শিল্প চাতুর্যের পরিচায়ক। তিতুমির ও তার সহযোদ্ধাদের দৃঢ় ধারণা হয়েছিল এই কেল্লা বাঁশের হলেও প্রস্তর নির্মিত দুর্গ অপেক্ষা দুর্জয় ও দুর্ভেদ্য। মানে এটা বলতেছিল যে এই কেল্লা বাঁশের দ্বারা তৈরি হলেও এর যে আমাদের প্রস্তর নির্মিত দুর্গ বা দুর্গের যে দেয়ালগুলো, সেগুলো হচ্ছে অনেকটা দুর্জয় বা কি দুর্বিষহ, বা রন্ধ্রে রন্ধ্রে ফাঁদ রয়েছে বা দুর্ভেদ্য, এটা ভেদ করে ভেতরে যাওয়া অনেক কষ্ট। তোমরা জানো যে আমরা একটা খেলা খেলতাম, মাটির মাঝখান দিয়ে খুঁড়ে এর উপরে একটা কাগজ পলিথিন বিছিয়ে কিছু মাটি ঢেলে দিয়ে মাঝখানে তো ফাঁকা থাকতো, তো যে এখানে পাড়া দিত সে কিন্তু ডাইবা নিচে পড়ে যেত। এরকম হইতো না? এরকম খেলা খেলতাম আমরা, বা তোমরা খেলতা ছোট থাকতে? না স্যার, জীবনে তো খেলি নাই। জীবন খেলা নাই। আসলে এই যে কিছু মাটি গর্ত করে সেখানে একটা উপরে দিয়ে একটা পলিথিন দিয়ে তারপরে কিছু বালু টালু দিয়ে সেটা ভরাট করে দেওয়া, যাতে মাটি মনে হয়, কিন্তু আসলে মাটি না, এটার নিচে গর্ত। তো এই জায়গায় পাড়া দিলে পা সরে বাজায়। তো আসলে ওই যে আমাদের যে তিতুমিরের যে বাঁশের কেল্লা ছিল, সেই কেল্লার যে দুর্গগুলো ছিল, সেই দুর্গটা মোটামুটি এরকমই ছিল, যাতে করে মানুষ ভিতরে ঢুকবে কি সেটা জানতে পারতেছিল না, বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভিতরে কি আছে, একটা আর কি রহস্যময় বিষয়। এটাই। এবার হচ্ছে 6 নাম্বার, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ। বারাসাতের ইংরেজ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের বাহিনী তিতুমিরের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়, এটা আমরা জানি। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার 1831 সালে লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের অধীনে এক শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করে। মানে 1831 সালে একটা কর্নেল মানুষ, লেফটেন্যান্ট, তিনি কি করেন, একটা সামরিক অভিযান করেন আমার তিতুমিরের বিরুদ্ধে। তিতুমির ও তার অনুসারীরা লেফটেন্যান্ট কর্নেল স্টাউটার বাহিনীর সঙ্গে সাহসিকতার সাথে যুদ্ধ করেন বটে, কিন্তু ব্রিটিশদের শক্তিশালী কামানের গোলার মুখে তারা পর্যবস্ত হয়ে পড়েন। অর্থাৎ ব্রিটিশরা যে গোলা বারুদ বানাইছিল সেগুলো খুবই ভয়ঙ্কর ছিল, যে জায়গায় লাগে সে জায়গায় পুড়ে ছাড় খায় বা ধ্বংস হয়ে যায়। ব্রিটিশরা তো ছিল কি অনেক উন্নতর প্রযুক্তির মানে কাজ করতো, তারা কিন্তু ধনী ছিল, তারা যে কোনো সময় গোলা বারুদ পিস্তল এগুলো নিয়ে তৈরি হইতো।
বা এগুলো নিয়ে কাজ করতে পারতো। তো এই ব্রিটিশদের কাছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের তিতুমিরের যেই ইয়াটা ছিল সশস্ত্র বাহিনী, এটা আসলে একটু ভীত হয়ে পড়ে বা কাবু হয়ে পড়ে, বা তারা আর কি পরাজিত হয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যায়। কারণ এত বড় স্ট্রং শক্তিশালী একটা পক্ষের সাথে যুদ্ধ করাটা এতটা সহজ বিষয় ছিল না তখন। এটা আমাকে জানাও, কথাটা বুঝতে পারলা কিনা এতটুকু? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বাঁশের কেল্লাটি গোলার ঘায়ে সহজে ভেঙে পড়ে যায়। এই যে বাঁশের কেল্লা নির্মাণ করছিল তিতুমির, তো আগুন আর আগুনের গোলায় যে গেরিলা যে গোলা হামলা করছে, গোলা তো বুঝো, এই যে বোমা আর কি। তো গোলার আঘাতে বা বোমার আঘাতে সহজে ভেঙে পড়ে। তিতুমির ও তার অনুসারীরা যুদ্ধ করে শাহাদাত বরণের পথ বেছে নেন। অর্থাৎ তিতুমির যুদ্ধ করার মাধ্যমে কি শহীদ হন এবং তার অনুসারীরাও। 19 নভেম্বরের ওই যুদ্ধে তিতুমির ও তার 40 জন সঙ্গী প্রাণ দেন। অর্থাৎ ওই যুদ্ধে তিতুমির সহ 40 জন সঙ্গী কি হন? শহীদ হন, মনে রাখবা। যুদ্ধ বন্দীদের বিচারে তিতুমিরের বাহিনীর অধিনায়ক গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, যুদ্ধ করার পর যখন পরাজিত হয়ে যায় তখন কিন্তু যুদ্ধে বন্দী হয়ে যায়। একটা বিষয় মনে রাখবা, দুই পক্ষে যুদ্ধ লাগছে। তো এক পক্ষে আছে সাপোজ 1000, আর এক পক্ষে আছে 2000। 1000-এর মধ্যে সাপোজ 900 জনই মারা গেছে, শহীদ হয়েছে, আর আছে 100 জন। তো 2000-এর মধ্যে তো অনেকে মারা গেছে। তো যেই দল জয় লাভ করছে সেই দল কিন্তু ওই 100 জনকে বন্দি করবে। আচ্ছা, একটু পরে যাও, আমরা তো ঘটনা শুনে যাবো, তাই না? আসলে এটা তো জানতে হবে। আমরা তো আসলে ক্লাস 9-10 পড়ছিলাম ছোট্ট করে, এখন তো জানতে হবে বড় করে, তাই না? অনেক ইতিহাস। তো বলতেছিলাম, এই যে 2000 জন যারা জয় লাভ করলো যুদ্ধ করে, 100 জন তো বাদ ছিল। যদিও পরাজয় হয়েছিল, 100 জন হচ্ছিল বন্দী। এটাকে বলা হয় যুদ্ধবন্দী। যুদ্ধ করার পর হেরে গেলে এটা বন্দী হতে হয়, পরাস্ত হতে হয়। তো সেই যুদ্ধে বন্দী হয়েছিল কয়েকজন। এর মধ্যে এই অধিনায়ক যে ছিল গোলাম মাসুদ, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল, এবং বাকি প্রায় 350 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই হচ্ছে আমাদের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের যে ইতিহাস, সেটা দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা সবাই? কথা বলো, রেসপন্স করো। জি, বুঝছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই অংশটা পড়তে হবে, কারণ আমাদের সৃজনশীলের প্রশ্ন থেকে আসে। তো আমরা জানি যদিও, তারপর আমরা ভেতরে ঘটনাগুলো পড়ি। সেই 9-10 পড়ছিলাম বা ছোটবেলায় পড়ছিলাম, এটা অনেক আগের কথা, সেগুলো কার মনে আছে? আমি একটু ভালো করে রিভাইজ দিয়ে যাই যাতে মনে থাকে, লিখতে পারি। 7 নাম্বার লাস্টেই আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমিরের অবদানটা কি ছিল? তিতুমিরের কৃষক আন্দোলন ও বারাসত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ। এই গণবিদ্রোহের দ্বারা তিনি প্রমাণ করেন যে রক্তদান ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব নয়। যেমন আমাদের দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ, এই দেশ কি এমনি এমনি আসে? এমনি আসে না। রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, ধন সম্পদ, জীবন ইজ্জত সবই দেওয়া হয়েছে, এরপরে তো একটা স্বাধীন ভূখণ্ড আসে, তাই না? তো তিতুমির প্রমাণ করছে যে রক্ত ছাড়া একটা দেশ স্বাধীন হয় না, একটা সংগ্রাম স্বাধীন হয় না, একটা অধিকার স্বাধীন হয় না। রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তাহলেই আমাদের স্বাধীনতা অর্জন হবে। আদারওয়াইজ স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। এটা কিন্তু তিতুমিরই বলছে, আর সেটার মূল মন্ত্রে আমাদের দেশ এখন বাংলাদেশ। তিতুমির পরিচালিত গণবিদ্রোহ ছিল শোষক জমিদার ও নীলকরের বিরুদ্ধে কৃষক শ্রমিক শ্রেণীর মুক্তির লড়াই। তার বাঁশের কেল্লা ছিল উপনিবেশিক শাসকের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহের অদম্য প্রতিবাদের প্রতীক। বাঁশের কেল্লার মাধ্যমে এই প্রতীকটা প্রকাশ পাইছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিতুমির পরাজিত ছিল অবশ্যম্ভাবী। মানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিতুমির পরাজয় হয়েছিল, এটা আসলেই এটা সহজ একটা ঘটনা যে হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক শক্তিশালী দল ছিল। আর সেক্ষেত্রে আমাদের তিতুমিরের যে বাঁশের কেল্লা ছিল কি খুবই দুর্বল ছিল, এত জনগণ ছিল না, এত গোলাবারুদ ছিল না, তার কোনো রকম বাঁশের কেল্লা দিয়েই যুদ্ধ শুরু করছে। এবং তার বিদ্রোহ স্বাধীনতা আন্দোলন আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছিল, কিন্তু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে তার সংগ্রাম, তার রক্তদান ব্যর্থ হয়নি। জমিদার, নীলকর বণিক, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিতুমিরের সংগ্রাম পরবর্তীকালে সকল আন্দোলনের প্রেরণা হিসেবে কাজে লাগছে। যদিও আমরা দেখতে পাচ্ছি তিতুমির যুদ্ধ করে পরাজিত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, কিন্তু তার এই যুদ্ধের পরাজয়টা সত্যিকার পরাজয় নয়,
তার এই যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অনেকটাই উজ্জীবিত হয়। কারণ বাংলার জনগণরা বা বাংলার মানুষরা চিন্তা করছে এক সময় আমার এই ভূখণ্ডের জন্য একজন মুসলিম নেতা যুদ্ধ করছিল, তার নাম তিতুমির ছিল। সেই মানুষটা তার অধিকারের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের জীবন নিরাপত্তার জন্য যদি অধিকার করে লড়াই করে সংগ্রাম করে জীবন দিতে পারে, তাহলে আমরা বাংলাদেশ পাওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কেন লড়াই করতে পারবো না? আসলে আমাদের যত আন্দোলন হয়েছে বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে, এর মধ্যে তিতুমিরের এই ঘটনা ছিল কি একটা মুখ্য বৈশিষ্ট্য। কারণ তিতুমিরের ওই অনুপ্রেরণায় বাংলার মানুষরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পাইছিল। কারণ তারা মনে করছে যেহেতু এক সময় একটা মানুষ পারছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের জীবন দিয়ে দেশের মানুষের অধিকার আদায় করার চেষ্টা করেছিল, তো আমরা কেন পারবো না? আমাদের স্বাধীন ভূখণ্ডের বাংলার জন্য আমরা অবশ্যই পারবো। তো সেই অনুপ্রেরণাটা জাগ্রত হয়েছিল বিধায় আমাদের সেই তিতুমিরের এই ঘটনার প্রেক্ষিতেই আমাদের এই বাংলার মানুষের এই যুদ্ধ করা একটা আবেগ তৈরি হয় বা একটা চিন্তাধারা তৈরি হয় যে আমরা যুদ্ধ করে আমার দেশকে স্বাধীন করতে চাই বা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে স্থান দিতে চাই। এই হচ্ছে বিষয়টা। তো এটা আমাকে জানাও, পুরো বিষয়টা বুঝতে পারলা কিনা? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বলো, বুঝে না কি বললা? আইসিটি গুণোদয়। আজকে আইসিটি ICT গুণোদয় এসটিএমএল নিব, এটা 25 ব্যাচের এসটিএমএল নিব, 9:40 দিকে ক্লাস হবে ইনশাআল্লাহ, এসটিএমএল পড়াবো। তো আজকের মতো আমাদের এখানেই ক্লাস শেষ করতেছি। হ্যাঁ তুমি ক্লাস করো, আমি লিঙ্ক দিব, ক্লাস করো। তো এখানে ক্লাস শেষ হচ্ছে, তোমরা ভালো করে ক্লাসটা যা যা পড়াইছি একটু বই থেকে পড়ে নিও, আর কোনো সমস্যা হলে আমাকে জানাইও।